আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, বিজ্ঞাপনের দুনিয়াটা বদলে গেছে চোখের পলকে। স্ক্রল, ক্লিক, ডাটার রাজত্বে ফেসবুক, ইউটিউব, টিকটকের বিজ্ঞাপন এখন বাজারের চালিকা শক্তি। কিন্তু এই ডিজিটাল জোয়ারে টিভি আর প্রিন্ট মিডিয়া কি হারিয়ে যাবে? ভুয়া তথ্য, অতিরঞ্জিত প্রচারণা কি ভোক্তার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করছে কোনোভাবে? স্থানীয় পণ্যের বিজ্ঞাপন কি বিদেশি ব্র্যান্ডের গ্লসি প্রচারণার সাথে পাল্লা দিতে পারছে এখনো? আর কৃত্রিম বুদ্ধিমত্তার কলম ক্যামেরায় তৈরি অ্যাড কি সৃজনশীলতার নতুন সম্ভাবনা নাকি মানব মেধার প্রতিদ্বন্দ্বী? সম্ভাবনা নাকি মানব মেধার প্রতিদ্বন্দ্বী, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আরও আছে বিশ্লেষণ, বিতর্ক ও ভবিষ্যৎ, সব নিয়ে থাকছে আজকের হ্যাপেনিং পয়েন্টের আলোচনা। আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি ডিজিটাল বিজ্ঞাপন বনাম টিভিসি, এবং কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে একজন অতিথি আছেন, তাকে একটু পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে। সৈয়দ আপন হাসান, ম্যানেজিং ডিরেক্টর ডিজিটাল এক্সপ্রেশনস লিমিটেড। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? বেশ বেশ অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য হ্যাপেনিং পয়েন্টে। আপনি এসেছেন, আমরাও কৃতজ্ঞ আপনার কাছে। আচ্ছা, সামনেই তো নির্বাচনের ডামাডোল শুরু হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে আসলে কোন মাধ্যমে প্রচারণাটা বেশি হতে পারে? আমরা যদি গণমাধ্যম সেক্টরের কথা বলি, এটাকে আসলে আরও কিভাবে কাজে লাগানো যেতে পারে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে? দেখেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেক দিন যাবতই বলছি যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ব্যাপারটায় থাকবে। ডিজিটাল একটা ভূমিকা অবশ্যই রাখবে। যেমন ধরুন, এখন বিভিন্ন অ্যাসোসিয়েশন নির্বাচন করছে, তারা সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এগুলি ব্যবহার করছে। অনেকগুলো ক্লাব বাংলাদেশের, বিশেষ করে ঢাকার ক্লাবগুলো নির্বাচনে হচ্ছে। আমিও যেরকম একটা ক্লাবের নির্বাচনে, বনানী ক্লাবের নির্বাচনে অংশ নিয়েছি। ওইখানেও আমাদের যারা ক্যান্ডিডেটসরা আছে তারা প্রত্যেকেই ডিজিটাল মিডিয়া ব্যবহার করছে ভোটারের কাছে পৌঁছানোর জন্য। কাজেই ডিজিটাল মিডিয়া অবশ্যই একটা ভূমিকা রাখবে নির্বাচনী প্রচারণায়। এখন নির্ভর করছে যে যারা ক্যান্ডিডেট হবে, আগামীতে নির্বাচন করবে, তারা এই ডিজিটাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করবে। আর টেলিভিশন মিডিয়া তো অবশ্যই একটা ওয়াইডার স্প্রেড এবং বিশ্বাসযোগ্যতার জায়গায় থাকে। কাজে টেলিভিশন মিডিয়াও কিন্তু অ্যাজ এ ডিজিটাল, এখন আপনি শুধু অনলাইনে যেগুলি সেগুলি ডিজিটাল তা না, টেলিভিশনও ডিজিটাল। কারণ টেলিভিশনে ডিজিটাল প্রচারণা আছে অনলাইনে। আমি জানি যে এটিএন নিউজেরও একটা ডিজিটাল উইং রয়েছে। কাজে এটা হচ্ছে কানেক্টিভিটি। মিডিয়া হচ্ছে আপনি আপনার ভোটারের কাছে, মানুষের কাছে, মানে কনজিউমারের কাছে কিভাবে পৌঁছাবেন, ওটা হচ্ছে মিডিয়া নেওয়া। কিন্তু কন্টেন্ট কী হবে সেটা একটা বড় বিষয়, এবং পৌঁছাবেন কিভাবে, আপনি কোন মাধ্যমে পৌঁছাবেন সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হবে হচ্ছে ক্যান্ডিডেটসদের। আচ্ছা, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছেন, এটা আসলে নির্বাচনী প্রচারণায় কীরকম প্রভাব ফেলে যেতে পারে? যদি একটু বলি যে বর্তমান জেনারেশনের তারা তো আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি সক্রিয় আমরা দেখতে পারি। টিভির চাইতে তারা কিন্তু এই প্ল্যাটফর্মটাতে খুব বেশি সক্রিয় দেখা যায়। সেক্ষেত্রে যেহেতু ঘটে যাওয়া বিষয়গুলোর মধ্যে নির্বাচন সামনে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। অনেক রকমের তথ্য কিন্তু ছড়ায়, নির্ভুল তথ্য বা ভুল তথ্য, অনেক রকমের বিভ্রান্তি সৃষ্টি হওয়ারও কিন্তু এক রকমের আশঙ্কা তৈরি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। একটা বড় বিষয় হচ্ছে যে প্রিন্ট এবং টেলিভিশন একটা আস্থার জায়গায় আছে, এটা একদম আপনি ধ্রুব সত্য হিসেবে ধরে নিতে পারেন। ডিজিটাল মিডিয়ায় যারা কোনো ইনফরমেশন পায়, তারা সেটাকে প্রথমে ইনফরমেশন হিসেবে দেখে, তারপর সেটাকে ওয়েটিং করে হচ্ছে টেলিভিশনে এটার সংবাদটা এসছে কিনা। যেমন ধরুন, কয়েকদিন আগেই আমাদের এখানে একটা প্রচণ্ড ভূমিকম্প হলো। যখনই সোশ্যাল মিডিয়া এলো, সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেউ 5.7, কেউ 5.9, কেউ 6, 200 বছরে এমন হয়নি, ইত্যাদি ইত্যাদি লেখালেখি হলো, তাই না? কাজেই যারা সোশ্যাল মিডিয়ার কমিউনিকেশনটা দেখে তারা আসলে বিষয়টা নিয়ে ইনফর্মড হয় দ্রুত। তারপরে কিন্তু তারা টেলিভিশন খুলে দেখে যে তথ্যটা আসলে সঠিক কিনা, সত্য কিনা। কাজেই বিভ্রান্তি তো সোশ্যাল মিডিয়ায় ছড়বেই। ডিজিটাল মিডিয়া বলাটা ঠিক হবে না, সোশ্যাল মিডিয়া সবার হাতেই রয়ে গেছে। তারা নিজেদেরকে জার্নালিস্ট মনে করছে, সেটাকে পজিটিভলি ব্যবহার না করে অনেক বেশি নেগেটিভ প্রপাগান্ডা করা হয়। তবে এইটার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে সেইভাবে নেই। যারা যেটাকে পছন্দ করে সেটাকে নিয়েই আপনি যতদিন পর্যন্ত নেগেটিভ জিনিস দেখতে থাকবেন, আপনার স্ক্রলে তত নেগেটিভ বিষয় আসবে। আপনি আসলে কি ভালো জিনিস দেখতে চান না খারাপ জিনিস দেখতে চান, এটা আপনার নিজের উপরে নির্ভর করবে। আচ্ছা, এবার একটু কথা বলবো যে টিভি বিজ্ঞাপন, এটার সোনালী সময়টা কি আসলে শেষ হতে চলছে? আমার কাছে মনে হয় না, কারণ আমি
অনেক দিন যাবত অনেক মিডিয়ামগুলো দেখে আসছি তো, জি আমরা ক্যাসেট দেখেছি, সিডি প্লেয়ার দেখেছি, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন দেখেছি, টেলিভিশন দেখছি, অনলাইন মিডিয়াও দেখছি। আপনাকে একটা কথা বললাম যে টেলিভিশন একটা বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে এখনো রয়েছে। এখন টেলিভিশন তার এই কমিউনিকেশনটাকে কিভাবে ব্যবহার করবে সেটার উপর। এখন যদি ধরুন যে আপনাকে এক জায়গায় দাওয়াত দেওয়া হলো, তো টেলিভিশন বক্স, সেখানে যেই চ্যানেলই ঘুরান সব খালি মিষ্টি খাওয়ায়, তা আপনার কেমন লাগবে? তাহলে টেলিভিশন যারা চালাচ্ছেন তাদেরকে ডিসাইড করতে হবে যে আমার কন্টেন্টটা কি হবে। আমরা কি সবাইকেই মিষ্টি খাওয়াবো, মানে 1:30টার সময় খুলবো সব চ্যানেলই রান্না করছে মুরগির মাংস এরকম দেখাবো, 4টার সময় সবাই খবর দেখাচ্ছে এটা দেখাবো, নাকি না আমি বিষয়টাকে বেছে নিব যে আমার চ্যানেল কোনটার উপরে ব্যাংক করবে, আমার চ্যানেল কি দেখাবে, যেন আমার একটা ভোক্তা শ্রেণী থাকে যারা আমার চ্যানেলটাই দেখবে। যেমন গল্ফের চ্যানেলে প্রচুর মানুষ দেখে, গল্ফ দেখে, তারা স্পোর্টস চ্যানেল কিন্তু প্রচুর মানুষ দেখে, তারা স্পোর্টস পছন্দ করে। এই চ্যানেলগুলো অর্থাৎ টেলিভিশন চ্যানেলগুলো কোন কমিউনিকেশন, কোন কন্টেন্ট কমিউনিকেট করবে মানুষের কাছে, তার উপরে তার সোনালি সময় বলুন আর খারাপ সময় বলুন সেটা থাকবে। আমার কাছে মনে হয় না যে টেলিভিশনের সোনালি সময় বা রূপালী সময় কোনোটাই শেষ পর্যায়ে। বিষয়টা হচ্ছে টেলিভিশন সময়ের সঙ্গে নিজেকে কিভাবে অ্যাডাপ্ট করছে, এইটা হচ্ছে বড় বিষয়। যারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারবে না, সেটা প্রিন্ট মিডিয়া হোক, টেলিভিশন মিডিয়া হোক, আর যে কোনো মিডিয়াই হোক, ও মারা যাবে। একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আমাদের আসলে হ্যাপেনিং পয়েন্টের জন্য একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, আমাদের অতিথিকে সাথে নিয়ে আবারও ফিরে আসছি এই আলোচনায়। আমাদের সঙ্গে থাকুন। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নিচ্ছে। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন সৈয়দ আপন হাসান, ম্যানেজিং ডিরেক্টর ডিজিটাল এক্সপ্রেশনস লিমিটেড। আচ্ছা ভাইয়া, এবার একটু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ডিজিটাল প্ল্যাটফর্মে তো ছোট ব্যবসাগুলো সুবিধা পাচ্ছে, কিন্তু বড় শিল্পগুলো কি টিভিতে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে নাকি? টেলিভিশনে বিনিয়োগ কমিয়ে দিয়েছে, হ্যাঁ, কিছুটা তো খরচ কমাচ্ছেই। কারণ ধরুন আমার খরচ করার আছেই 100 টাকা, সো আমি ওই টাকাটাকে বিভিন্ন মিডিয়ামে স্প্লিট করব। সো টেলিভিশনে যখন আগে আমি 100 টাকা খরচ করতাম, এখন হয়তো আমি টেস্ট করার জন্য টেলিভিশনে 60 বা 70 টাকা খরচ করি, বাকি 30 টাকাকে আমি 2 বা 3 ভাগে ভাগ করি, তার একটা অংশ ডিজিটাল মিডিয়ামে যায়। কিন্তু অনেকেই ভাবতে পারেন যে টেলিভিশনের চেয়ে ডিজিটালে বেশি খরচ করছে কিনা, না, এখনো টেলিভিশন থেকে ডিজিটালে বেশি খরচ করা হচ্ছে না। আচ্ছা, তাহলে জানলাম আপনার প্রশ্নের উত্তরটা। ভোক্তা কি আসলে এখন আর টিভি বিজ্ঞাপন দেখে পণ্য কেনে, নাকি অনলাইনে রিভিউ স্ক্রল করে তারপর তাদের সিদ্ধান্ত ঠিক করে? ভোক্তা আগেও টেলিভিশনে বিজ্ঞাপন দেখে পণ্য কিনতো না। টেলিভিশনে বিজ্ঞাপন দেখা হচ্ছে, বিজ্ঞাপন পণ্যের বিক্রি বাড়ায়, এটা কিন্তু একদম সঠিক বিষয় নয়, একদমই সঠিক তথ্য না। যেটা হয়, বিজ্ঞাপন পণ্য সম্পর্কে মানুষকে উৎসাহী করে। তো আগে যেটা হতো, পণ্য সম্পর্কে জেনে পরস্পর বন্ধুদের একটা রিভিউ শুনতো, শুনে দোকানে যেত, তারপরে দেখতো জিনিসটা কি হবে। এখন যেটা হয়, বন্ধুর কাছে না যেয়ে অন্য মানুষের রিভিউগুলি তারা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখে নেয়। এখন টেলিভিশন যদি সেরকম কাজ করে, কোনো একটা অনুষ্ঠান রাখে যে এই পণ্যগুলো আমরা বিজ্ঞাপন করি এবং এই পণ্যের রিভিউগুলো এরকম, তাহলে হয়তো সেটা দ্বারা ভোক্তা প্রভাবিত হবে। কিন্তু ভোক্তা ডিসাইড করে আসলে সে যেটা পছন্দ করে, তার যেটা প্রয়োজন সেটাই, তার পেইন পয়েন্ট যেটা, সেটাকে কিভাবে রিলিফ করা যায় সেটার জন্য সে সেটা কেনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাজেট নিয়ে একটু কথা বলবো। বাজেটের পেছনে দৌড়ে টিভি কি ডিজিটালের সাথে পাল্লা দিতে পারবে বা পারছে কি না? আবারও একই বিষয় দাঁড়ালো যে যারা খুব ছোট টাকা, মানে খুব অল্প বাজেট নিয়ে কাজ করে, তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে কমিউনিকেট করতে পারে, সেটার জন্য ছোট টাকা খরচ করে। কিন্তু যারা সারা বাংলাদেশে পণ্য ডিস্ট্রিবিউট করে, তারা শুধু ডিজিটাল মিডিয়ায় নিজেদের ভর করে রাখলে ওরা কোনোভাবেই সেটা সাকসেসফুল হবে না। কেননা এখন পর্যন্ত কিন্তু টেলিভিশনের প্রচারণাটা অনেক বেশি, অনেক মানুষ একসঙ্গে বসে টেলিভিশন দেখে। আর টেলিভিশনে একটু আগে আমি যেটা বললাম যে টেলিভিশনের উপরে মানুষের আস্থাটা অনেকটাই বেশি, যার জন্য সে টেলিভিশনে যেটা দেখে
সেটা সে বিশ্বাস করতে পছন্দ করে যে এটা বোধহয় ঠিকঠাক। কাজে আপনার বাজেটের যার যতটুকু বাজেট সে সেইভাবে তার জিনিস করবে, সেইভাবে সে খরচ করবে। এবার একটু কথা বলতে চাই দেশীয় ব্র্যান্ড ভার্সেস বিদেশি ব্র্যান্ড নিয়ে। বিদেশি ব্র্যান্ড কি আসলে শুধু বড় বাজেটের কারণে তারা এগিয়ে, নাকি বার্তার কৌশলও তাদের উন্নত থাকে? বিদেশি ব্র্যান্ড ঠিক বলা ঠিক হবে না। বড় ব্র্যান্ড যেটা করে, বড় ব্র্যান্ড এটা কর্পোরেট কালচারের ভিতরে থাকে, একটা প্রসেস দ্বারা করা, তারা একটা গোল ঠিক করে, তারা একদম শর্ট টার্ম একটা বেনিফিট নিয়ে বেরিয়ে যাবে এরকম ভাবে না, চিন্তা করে তারা ব্র্যান্ড বিল্ড করে। যেমন আমার একটা প্রোগ্রাম আছে এসো, যেখানে আমরা ব্র্যান্ড মার্কেটিয়ারদের নিয়ে কথা বলি। তারা জানায় যে যারা কিভাবে তারা একটা ব্র্যান্ডকে 5 বছর পরে কোথায় নিতে চায়। বড় ব্র্যান্ডগুলো তার চেয়ে বেশি দেখে, বা যারা বিদেশি ব্র্যান্ড বললেন, কারণ তাদের ইনভেস্টমেন্ট বেশি, তারা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অত বছর পরে একটা প্ল্যান করতে পারে। আমাদের দেশে বা দেশীয় ব্র্যান্ড যারা, তারা বড় ইনভেস্টমেন্ট নিয়ে নামেও না, প্ল্যানটাও এরকম করে না, কারণ শর্ট টার্ম চায়, আজকেই সেলস লাগবে, কালকেই সেলস লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিদেশি কোম্পানি যা বললেন বা বিদেশি ব্র্যান্ড, তারা বিজ্ঞাপনের যে খরচ সেটা ক্যাপেক্স মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ভিতরে ধরে। অর্থাৎ আমার মেশিন কিনতে টাকা লাগবে, গাড়ি কিনতে টাকা লাগবে, এবং আমার পণ্যের প্রচারের জন্য এটার একটা বাজেট তারা প্রথমেই ধরে ফেলে, এবং এরপরে তারা তাদের প্রোডাক্টের দাম ঠিক করে। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে উল্টো হয়, ওরা মেশিন কেনা হয়, পণ্য বানানো হয়, তারপরে একটা দাম ঠিক করা হয়, এরপরে যখন কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আসে তখন আরে এত টাকা খরচ, এত টাকা খরচ, সেটাকে সে খরচ হিসেবে ধরে, ইনভেস্টমেন্ট হিসেবে ধরে না। এই যে পার্থক্যটা, এটা অবশ্যই কৌশলগত পার্থক্য। এটা যখন পাল্টাবে তখন হয়তো ভালো হবে। শর্ট টার্ম যে প্ল্যানের কথা বলছিলেন, বা তারা এটা তো খুব বেশ একটা ফলপ্রসূ হয় বলে মনে হয় না, তাহলে এই জিনিসগুলো কেন করে? আমি আপনাকে বললামই যে ওনার ইনভেস্টমেন্ট সাইজ অনুযায়ী সে রিটার্ন অন ইনভেস্টমেন্ট চায় অনেক দ্রুত। কেউ কেউ ব্যাংক লোন করে, সেইটা লোন শোধ করতে হবে। কেউ কেউ ভাবেন যে আমি সেলসের উপরে প্রেশার দিব, দোকানে দোকানে পাঠাবো, সেটা সেলস একটা কাজ করবে, কিন্তু ব্র্যান্ড মার্কেটিং টিম বলে একটা টিম রয়েছে যাদেরকে দেখা যায় না সামনে, কিন্তু তারা একটা পণ্যের লাইফটাকে ঠিক করে ফেলে যে এটা আমার কোথায় যাবে, কি বললে ভোক্তার জন্য এটা কেনার আগ্রহী হবে। তো এই জায়গাটার ভেতরে যখন ইনভেস্টমেন্টটাকে প্ল্যান করা হবে, যে আমি ধরুন আপনার যেই টাকা আপনি ভাবলেন যে আমি 100 টাকার ভিতরে 50 টাকা আমি খরচ করব এই জিনিসপত্র কেনার জন্য, বাকি 20 টাকা আমি খরচ করব এই জিনিসটা যেন কেনে লোকে তার জন্য, বাকি 20 টাকা আমি একটা রিজার্ভ ফান্ড রাখবো। এইভাবে প্ল্যান করলে আমার মনে হয় যে আমাদের দেশীয় ব্র্যান্ডরা ভালো ভাবে কম্পিট করতে পারবে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে। খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, এবার একটু কথা বলতে চাই যে কন্টেন্ট এবং অ্যাড তৈরিতে এআই কি আসলে মানব সৃজনশীলতার বিকল্প হয়ে যাবে মনে করা হচ্ছে? এআই নির্মিত বিজ্ঞাপন কি দর্শকের অনুভূতিতে স্পর্শ করতে পারবে? কঠিন প্রশ্ন। প্রথম বিষয় হচ্ছে যে না, এটা আমাকে যেহেতু প্রশ্ন করেছেন, আমি বিশ্বাস করি না যে এআই মানুষকে রিপ্লেস করতে পারবে না। কারণ এআইটা কে বানাচ্ছে? অন্য কেউ বানাচ্ছে না তো। মানুষ যখন চিন্তাশীল, মানুষ চিন্তা করতে পারে, এআই চিন্তা করতে পারে না। এআই যেটা করে সেটা হচ্ছে যত ডেটা পৃথিবীতে আছে, ধরুন আমি টাকা গুনতে আমার সময় লাগবে 1 বান্ডিল টাকা গুনতে যতক্ষণ, একটা মেশিন তার চেয়ে আগে গুনবে, কিন্তু টাকাটা আপনাকেই দিতে হবে, মেশিন টাকা আনতে পারবে না। সো এআই যেটা হয়, মানুষ এই চিন্তাশীল মানুষগুলো থাকবেই, তার প্রযুক্তি সে আরো বেশি উন্নত করবে, কাজে মানুষ চালাবে এটা, কখনো এআই চালাতে পারবে না। তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা হবে যেই মানুষগুলো এই যন্ত্র ব্যবহারে যত পারদর্শী হবে সেই মানুষগুলো আপনাকে আমাকে রিপ্লেস করবে, কিন্তু এআই রিপ্লেস করবে না। ধরুন আপনি কম্পিউটার চালাতে পারেন, তাহলে যেই মানুষটা কম্পিউটার চালাতে পারে না আপনি তাকে রিপ্লেস করবেন। তো যেই মানুষটা এআই সম্পর্কে ভালো জানে, ভালো ব্যবহার করতে পারে প্রযুক্তিকে, সে আমাকে রিপ্লেস করবে, আপনাকে রিপ্লেস করবে। এআই কখনো রিপ্লেস করতে পারবে না। এআই যেটা করতে পারবে, আপনার পরিশ্রমকে কমাতে পারবে। ধরুন আপনি এখান থেকে কুমিল্লা যাবেন, আপনি হেঁটে যেতে পারেন, রিক্সায় যেতে পারেন, এই যে ব্যাটারি চালিত রিক্সায় যেতে পারেন, ট্রাকে যেতে পারেন, বাসে, অনেকভাবেই যেতে পারেন, কিন্তু আপনি পৌঁছাবেন। এখন আপনি কত দ্রুত পৌঁছাবেন, সেটা প্রযুক্তি ব্যবহারটা হচ্ছে সেটা, যে আমি এআই দিয়ে কত দ্রুত কাজটাকে সারবো, কিন্তু মানুষ তো লাগবে। এটা এক নম্বর বিষয়। 2 নম্বর হলো যে এআই কি ইমোশন? হ্যাঁ, এআই মানুষের ইমোশনকে টাচ করতে এখন পর্যন্ত পারেনি, আগামীতে পারবে কিনা আমার সেখানে সন্দেহ আছে। কারণ মানুষের যেই 5টা 6টা ইমপ্রেশন আছে, এক্সপ্রেশন আছে, সেটা এআই সবসময় পারে না। আপনি দেখলে কেন বুঝতে পারেন যে এটা এআই দিয়ে তৈরি? এই কারণে বুঝতে পারেন যে হ্যাঁ, ওইটাতে টাচ ফিল অনেক কম।
লাগবেই। আপনি রান্না বান্না খান, সব জায়গায় ভালো হোটেলেও খান, কিন্তু মার রান্নার মতো লাগে না। তার মানে কোথাও একটা ফিল আছে, যেটা ফিল করা যায়, সেটা প্রকাশ করা যায় না। তো এআই দিয়ে তৈরি করা বিজ্ঞাপন এখনো পর্যন্ত হিউম্যান টাচ করতে পারবে, বা আগামীতে কতদূর প্রযুক্তি কোথায় যাবে সেটা আমরা বলতে পারবো না। বাট আমার কাছে মনে হয় যে এআই প্রযুক্তিগত এক্সেলেন্স নিয়ে যেই কাজগুলো মানুষের বেশি সময় লাগে, হয়তো একটা 3D ইফেক্ট করা, কোনো গ্রাফিক্স এক্সেলেন্স করা, সেইটা একটা ভালো মানুষের চেয়ে ভালো আউটপুট করে দেবে। কিন্তু গল্প মানুষকেই বলতে হবে। তবে আচ্ছা, শেষ প্রশ্নটা রাখতে চাই যেতে যেতে। একটা সময় আমরা বিজ্ঞাপনের অনেক বড় ফ্যান ছিলাম। কোনো মুভি বা কোনো কিছু চলাকালীন বিজ্ঞাপন দেখবো, এটার একটা খুব আগ্রহ ছিল, একটা ইমোশন ছিল, একটা টাচ ছিল মনের মধ্যে। এখন আসলে সেই ব্যাপারগুলো আমরা আসলে পাই না কেন, সেই ফিলগুলো পাই না কেন? দুটো কারণে পান না। প্রথম বিষয় হচ্ছে আবারও আসলাম ইনভেস্টমেন্টের জন্য। আপনাদের যে খরচ, অর্থাৎ আপনার একটা ক্যাপসুল করতে 45 মিনিটস, আগে ছিল 60 মিনিটসে 45 মিনিটস যাবে, 15 মিনিট প্রোগ্রাম যায়। এখন হচ্ছে আপনার খরচ তোলার জন্য আপনার প্রাইস এত কম হয়েছে যে আপনি 20 মিনিটের প্রোগ্রাম করেন আর 30 মিনিট বিজ্ঞাপন চালান। এখন 30 মিনিট যাবত যখন কেউ বিজ্ঞাপন চালায়, তখন মানুষ অবশ্যই চলে যায়। আর মানুষ চলে যায় দেখেই যারা বিজ্ঞাপন বানায় তারা এখন 6 সেকেন্ড 10 সেকেন্ডে বিজ্ঞাপন জানানোর জন্য ভাবে। ফলে মানুষ বিজ্ঞাপন দেখার জন্য এখন আর বসে না। কিন্তু আপনারা আবার শুরু করেন যে আমার কন্টেন্ট থাকবে এতটুকু বিজ্ঞাপন, তখন বিজ্ঞাপন নির্মাতারাও কন্টেন্ট বানানোর জন্য অনেক কিছু ভাববে, অনেক টাকা খরচ করবে। এখন তো হচ্ছে যে কোনো রকমের বিজ্ঞাপনটা দেখা, 10টা বিজ্ঞাপন দিয়ে ফেলা, 20টা বিজ্ঞাপন দিয়ে ফেলা। সো ওই কারণে হিউম্যান টাচ বা বলুন বিজ্ঞাপন দেখার আগ্রহ মানুষের অনেক কমে গেছে। জি ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমাদের এই আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন। এটিএন নিউজকে অনেক ধন্যবাদ যে হ্যাপেনিং পয়েন্টে আবার আসতে পেরেছি। আর আমি মনে করি যে এআই এবং ডিজিটাল নিয়ে কথা বলার অনেক স্কোপ রয়েছে, যেই কথাগুলো আমরা আলোচনায় আনলাম না। আগামীতে আবার দেখা হবে। আর এটিএন নিউজের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ডিজিটাল বিজ্ঞাপন বনাম টিভিসি, এই বিষয়ের উপর কথা বলছিলাম সৈয়দ আপন হাসানের সাথে। তিনি ম্যানেজিং ডিরেক্টর ডিজিটাল এক্সপ্রেশনস লিমিটেডের। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।